স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল প্রসঙ্গ। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য ইউরোপের দেশ স্লোভানিয়া। 30 মে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলফ এই ঘোষণা দেন। এর আগে 28 মে একযোগে ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর এই ঘোষণা দিলেন স্লোভানিয়ার প্রধানমন্ত্রী। 30 মে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রবার্ট গোলফ বলেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্লোভানিয়ার সরকার। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে বলে জানিয়েছে দেশটির স্পিকার আরসুকা ক্লাকেসোর-জুপানসিস। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী এমন ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজো এক এক্স পোস্টে জানিয়েছেন, তিনি আশা করছেন স্লোভানিয়ার পার্লামেন্ট মেম্বাররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন। ইসরায়েলের কাৎজো বলেন, ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি স্লোভেনিয়ার পার্লামেন্টে অনুমোদন পেলে তা হামাসকে পুরস্কৃত করা হবে। আমি আশা করছি স্লোভেনিয়ার পার্লামেন্ট এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। এর আগে মঙ্গলবার 3 দেশের মধ্যে প্রথমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন। দেশটির সরকারের মুখপাত্র পিলার আলোগ্রিয়া বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মূল উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা। এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 12 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকার আরও কয়েকটি এলাকায় লড়াই চলছে বলে সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাফায় বিমান হামলা চালায় ইসরায়েল। একদিনে আগেই গাজা উপত্যকা এবং মিশর সীমান্ত বরাবর একটি বাফার জোনে নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ইসরায়েল। এরপরই রাফায় হামলা চালানো হয়। গাজার পুরো স্থল সীমান্তে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার বেশ কয়েকটি মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় 12 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাফা শহরের মধ্যাঞ্চলে এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন তারা। গাজার পশ্চিমাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরে অপর এক বিমান হামলায় আরও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজায় সংঘর্ষের খবর নিশ্চিত করেছে ইসরায়েল, কিন্তু রাফায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। ওই শহরে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে, কিন্তু প্রতিদিনই তাদের উপর হামলা চালানো হচ্ছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যা চালানোর প্রতিবাদে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের এক লেবার সিনেটর 2টি পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন। অস্ট্রেলিয়া সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে সিনেটর ফাতিমা পেম্যান পররাষ্ট্র প্রতিরক্ষা, বাণিজ্য এবং বৈদেশিক বিষয়ক প্রতিরক্ষা ও বাণিজ্য আইন সংক্রান্ত যৌথ স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। সিনেটর পেম্যান প্রধানমন্ত্রী সহ তার সহকর্মীদের যা সঠিক তার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন যে তার বিবেক অনেকদিন ধরে অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল, কারণ তিনি দূর থেকে গাজার যুদ্ধ দেখছিলেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরিহিত সিনেটর ফাতিমা পেম্যান এই মাসের শুরুতে একটি বিবৃতির জন্য মর্যাদাপূর্ণ সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করার জন্য চাপের মুখে পড়েছিলেন। পেম্যান তার বিবৃতিতে সরাসরি প্রধানমন্ত্রী ও তার সহকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের পার্লামেন্ট সদস্যদের জিজ্ঞাসা করি যে ইসরায়েলকে সমর্থনের জন্য কতগুলো আন্তর্জাতিক অধিকার আইন ভঙ্গ করতে হবে, সামাজিক সংখ্যা কি, কত গণকবর দরকার, খুন হওয়া শিশুদের রক্তাক্ত অঙ্গ প্রত্যঙ্গের কয়টি ছবি দেখতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা অঞ্চলে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে অল আইজ অন রাফা। তবে এর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল সরকারের অফিসিয়াল পেজ থেকে ছবিটি শেয়ার করে জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও জানান। বিস্তারিত থাকছে নুরুল আবসারের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব অল আইজ অন রাফা লেখায় ফিলিস্তিনের রাফা সীমান্তে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে হলিউড, বলিউড তারকা থেকে শুরু করে সবাই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তবে এর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। 30 মে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অল আইজ অন রাফা লেখাটি প্রথম ছড়িয়ে পড়ে দ্য প্যালেস্টাইন নামের একটি এক্স পেজ থেকে। এই পোস্টে এআই দিয়ে বানানো একটি ছবিও সংযুক্ত করা হয়। ছবিটিতে মূলত পাহাড়ের পাদদেশে বিপুল সংখ্যক তাঁবুর সারি দেখা গেছে। এর মধ্যে একটি জায়গায় সাদা তাঁবু দিয়ে অল আইজ অন রাফা লেখা হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে আসছে বহুদিন ধরে। হামাসকে নির্মূলের নামে ইসরায়েল এই হামলা চালাচ্ছে। এই হামলায় সবশেষ অংশ হিসেবে রাফার একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তারা। এতে শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হন। এ ঘটনার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্বব্যাপী এই প্রতিবাদের জবাব দিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এআই দিয়ে বানানো একটি ছবি শেয়ার করেছে তারা। গত ৭ অক্টোবরে হামাসের ইসরায়েলে হামলার প্রেক্ষাপটে তৈরি ছবিতে দেখা গেছে হামাসের এক যোদ্ধা একটি শিশুর সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। ইসরায়েল সরকারের অফিসিয়াল পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ৭ অক্টোবরের বিষয়ে কথা বলা আমরা কখনো বন্ধ করব না। জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। ভারতীয় তারকারাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, দিয়া মির্জা, স্বরা ভাস্কর এবং আলিয়া ভাট সহ আরো অনেকেই। এই প্রতিবাদে হলিউডের তারকারাও পিছিয়ে নেই। ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন সুপার মডেল বেলা হাদিদ, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান সহ অনেক স্বনামধন্য ব্যক্তিরা ওই ছবি শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি ৪০ মিলিয়নেরও বেশি শেয়ার হয়েছে। এছাড়া এক্সে দ্য প্যালেস্টাইন পেজে এটিতে ৩,৮৯,০০০ জন প্রতিক্রিয়া জানিয়েছেন। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। নজর দেব যুক্তরাষ্ট্রের দিকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রায় ২.৫ বছর পর এক উল্লেখযোগ্য নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ ভূখণ্ডে হামলার ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন তিনি। ৩১ মে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নতুন নীতিমালার ফলে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি হামলার মার্কিন অস্ত্র ব্যবহারে আর কোনো বাধা থাকছে না, যদিও কিছু শর্ত বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরুর প্রথম থেকেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অন্যান্য পশ্চিমা মিত্ররা কিয়েভকে অস্ত্র দিয়ে সহায়তা করে এসেছে। তবে শর্ত ছিল একটাই, এই অস্ত্র শুধু প্রতিরক্ষার কাজে ব্যবহার করা যাবে। তবে সাম্প্রতিক সময়ে সুর পাল্টেছে জেলেনস্কির বেশিরভাগ পশ্চিমা মিত্র। মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, অনুমতি দেওয়া হলেও শুধু খার্কিভ অঞ্চলকে সুরক্ষা দিতে মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারবেন জেলেনস্কি। দীর্ঘ সময় থেকে এই বিধিনিষেধ প্রত্যাহারের চাপে ছিলেন বাইডেন। তবে এ ধরনের উদ্যোগে এই যুদ্ধ সরাসরি ন্যাটো জোট যুক্ত হয়ে পড়তে পারে বা এমনকি রাশিয়ার সঙ্গে পারমাণবিক পেশি শক্তির প্রদর্শনীতেও জড়িয়ে যেতে পারে জোটের সদস্যরা। এমন আশঙ্কায় এতদিন ইউক্রেনের অনুরোধে কান দেননি বাইডেন। এদিকে ব্যবসায়িক নথিপত্রের তথ্য গোপনের অভিযোগে করা মামলার সবগুলো অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো ফৌজদারি মামলার দোষী সাব্যস্ত হলেন। নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দিয়েছে। এরপর কি ঘটবে ট্রাম্পের ভাগ্যে? বিস্তারিত থাকছে নুরুল আফসারের আরেকটি রিপোর্টে। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৩০ মে বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেন। ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা।
আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে আইন বিশেষজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। 30 মে রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা তার জন্য মর্যাদাহানিকর। তিনি ন্যায় বিচার পাননি। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন। ট্রাম্পের এই বক্তব্য থেকেই বোঝা যায় তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তবে এটাই কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে একমাত্র মামলা নয়। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে করা আরও একটি মামলা ঘাড়ি নিয়ে ঘুরছেন তিনি। In order to wound or hurt an opponent, a political opponent. 77 বয়সী ট্রাম্পের বিরুদ্ধে করা ওই মামলায় অভিযোগে বলা হয় 2006 সালে পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। তার হাতে এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এই লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প। I think we're probably leading in New Jersey. We had a rally, over 100,000 people this weekend. A lot of the mainstream. এদিকে এই মামলার মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে আদালতে অভিযোগ এনেছিলেন তার আইনজীবীরা। এটাও বলেছিলেন সাবেক প্রেসিডেন্ট ভুল কিছুই করেননি। প্রতিনিয়ত একই কথা বলছিলেন ট্রাম্পও। আদালতের বাইরে সাংবাদিকদের একাধিকবার বলেছেন তিনি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। এবারে থাকছে ভারত পাকিস্তান প্রসঙ্গ। তীব্র তাপদাহে নাকাল ভারতের বিহার রাজ্যের ঔরঙ্গাবাদ হাসপাতালে 2 ঘন্টার মধ্যে হিট স্ট্রোকে 16 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই তাপপ্রবাহজনিত বিভিন্ন অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ঔরঙ্গাবাদ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন উচ্চ তাপমাত্রায় বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত অন্তত 35 জন রোগী ভর্তি হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ, বরফ রয়েছে। সেই সঙ্গে আরও কুলারের ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে তীব্র তাপ প্রবাহের মধ্যে যাচ্ছে বিহার। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এতটাই বেশি যে 8 জুন পর্যন্ত রাজ্যের সব সরকারি বেসরকারি স্কুল, কোচিং সেন্টার ও সরকারি চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র গরমে বেশ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার পর 29 মে এই নির্দেশ জারি করে রাজ্য সরকার। এদিকে পাকিস্তানেও তীব্র গরম পড়ছে। তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে করাচির স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে 1 জুনের আগে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় 1 জুন দেশটিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন একটু গরম কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে আগামী 24 ঘন্টা তীব্র গরম থাকবে। দেশটির প্রধান আবহাওয়াবিদ সর্দার সরফরাজ জানিয়েছেন আগামী 2 দিন 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে দেশটিতে। এর আগে গত সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছে 52.2 ডিগ্রি সেলসিয়াসে। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড 54 ডিগ্রি সেলসিয়াস। 2017 সালে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। শেষ করব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের খবর দিয়ে। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান আরও 2 মামলায় খালাস পেয়েছেন। 30 মে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত বছরের 9 মে মাসের সহিংসতায় 2টি মামলা থেকে তাকে খালাস দেন আদালত। ইমরান খানের বিরুদ্ধে শেহজাদ টাউন থানায় করা 2টি মামলায় চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন অনুমোদন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির। রায়ে বিচারক বলেন রাষ্ট্রপক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় পিটিআই প্রতিষ্ঠাতাকে খালাস দেওয়া হলো। এর আগে গত বছরের 9 মে মাসের ঘটনায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা 2টি মামলা থেকে 15 মে ইমরান খান খালাস পান।
ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা ওই 2 মামলা থেকে ইমরানকে খালাস দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহিব বিলাল। গত বছরের 9 মে ইমরান খানকে গ্রেফতারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনাও হামলা হয়। ওই সহিংসতার ঘটনায় বিভিন্ন অভিযোগে ইমরান সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। উল্লেখ্য 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা দায়ের করা হয়। বর্তমান তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।